ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন ইতিমধ্যেই যে ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের পরিস্থিতি কিছুদিন যাবৎ উত্তপ্ত থেকেছিল এবং এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একেবারে প্রশাসনিক মহলের পক্ষ থেকে শান্তি বজায় রাখার যে বার্তা দেওয়া হয়েছিল আমরা দেখেছি, এবং তার ঠিক উল্টো সুর শোনা গেল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। ঠিক কি বলেছেন তিনি শোনাবো প্রথমেই আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো, কিন্তু সেই জায়গায় আমাদের হিন্দুদেরকে বাধ্য করবেন। আমি বিজেপি নেতা হিসেবে বলছি না, মন্ত্রী হিসেবে বলছি না, আমি একজন সাধারণ হিন্দু হিসেবে বলছি। যতক্ষণ প্রাণ আছে লড়াই করে যাবো। আমার পূর্বপুরুষ লড়াই করেছে বলে আজকে আমার নামের পাশে সুকান্ত মজুমদার আছে, নাহলে খান টান অন্য কিছু হয়ে যেত। যারা লড়াই করতে পারেনি তারা হাকিম ফাকিম হয়ে গেছে, আমরা হব না। আমরা গর্বের সাথে হিন্দু বলি নিজেদেরকে এবং সেটাই মেনটেন করব। এবং আমি শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম সমাজের যারা ইন্টেলেকচুয়ালস আছেন তাদেরকেও আহ্বান করব, আপনারাও এর বিরুদ্ধে গলা চড়ান, নাহলে আগামী দিনে কিন্তু সবার জন্য বিপদ। ধন্যবাদ। মমতা আপনাদের শোনালাম বিজেপির রাজ্য সভাপতির পক্ষ থেকে এ বিষয়ে ঠিক কি বলা হয়েছে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই আমরা দেখেছি রাজ্যের প্রশাসনিক প্রধানের পক্ষ থেকে আমরা তেমনটা দেখেছি যে শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। একেবারে উল্টো সুর শোনা গেল কিন্তু রাজ্য বিজেপির সভাপতির মুখে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা যেমনটা দেখতে পেয়েছি একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন, সেখানেই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির মুখে এই বিস্ফোরক মন্তব্য। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে মনে হচ্ছে একেবারে এই উত্তেজনার আগুনে আরো বেশি ঘৃতাহুতি করতে চাইছে বিজেপি নেতৃত্ব? দেখো, যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলি, তার তো কাজই আইন শৃঙ্খলা রক্ষা করা। তিনি শান্তির আবেদন করেছেন এবং কেন্দ্রীয় বাহিনী ওখানে গিয়েছে। কলকাতা এবং রাজ্য থেকে সিনিয়র অফিসার, অন্তত 2 ডজন সিনিয়র অফিসার ওখানে গিয়েছেন। রাজ্য পুলিশের ডিজি গিয়েছেন, রাজ্য পুলিশের শীর্ষ পদাধিকারীরা ওখানে গিয়েছেন। তাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা সে কাজ করছেন। ইতিমধ্যে অপ্রীতিকর ঘটনা, গুলি চালনা ইত্যাদির ঘটনাও আমাদের সামনে এসেছে। রাজনৈতিক দলগুলোর কথা যদি বলা হয় তাহলে যেমন তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিরোধীদের মধ্যে সিপিএম, কংগ্রেস বা বামপন্থীরা, এরা সবাই কিন্তু একটা কথা বলছেন যে ওয়াকফ আইনের বিরুদ্ধে যে মত বা যে আন্দোলন, সেই আন্দোলন নিশ্চয়ই চালাতে হবে। যারা সেই আন্দোলনের চালাতে চান তারা চালিয়ে যাবেন, কিন্তু শান্তি বজায় রেখে সেই আন্দোলন চালাতে হবে। ওয়াকফ আইনের অনেকগুলো দিক সম্পর্কে গুরুতর বিতর্ক দেখা দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের নানান জায়গায় ওয়াকফ আইনের বিরুদ্ধে নানান ধরনের আন্দোলন কর্মসূচি হচ্ছে, পশ্চিমবঙ্গেও হচ্ছে। এমনকি আমি দেখলাম যে গতকাল আসামের মুখ্যমন্ত্রী, যেখানে বিজেপির শাসন, সেখানে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আমাদের এখানেও কয়েকটি জায়গায় তীব্র আন্দোলন ইত্যাদি হচ্ছে। একই জিনিস আমরা দেখেছি বিজেপি শাসিত ত্রিপুরাতেও, সেখানেও ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আমরা একই জিনিস দেখছি মণিপুরেও, যেখানে মেইতেই সম্প্রদায়ের মানুষেরা বিজেপির পক্ষেই ছিল। এন বীরেন সিং মেইতেই সম্প্রদায়েরই লোক। সেই মেইতেই সম্প্রদায়ের মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে। মুসলমানরা এখন বিজেপির থেকে তাদের সমর্থন সরিয়ে এনেছে, তারা বিজেপির বিরোধিতা করছে। তো মেইতেইদের মধ্যে যারা মুসলমান তারা বিজেপির বিরোধিতা করছে। সুতরাং সারা দেশেই আমরা দেখতে পাচ্ছি ওয়াকফ আইনের বিরুদ্ধে মুসলিমরা এবং যারা যুক্তিবোধ দিয়ে ব্যাপারটাকে দেখেন তারা বিরোধিতা করছে। এ রাজ্যে সেই বিরোধিতা কোনো কোনো জায়গায়, অল্প ছোট জায়গায়, যেমন ধুলিয়ান ইত্যাদি, সেখানে একটা হিংসাত্মক রূপ নিয়েছে। সেই হিংসাত্মক ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করা এবং গণতান্ত্রিক পথে সেটা যাতে প্রবাহিত হতে পারে সেই চেষ্টা করা আমাদের সকলেরই কর্তব্য। কিন্তু এই ঘটনার মধ্যেই ক্ষমতার স্বাদ, ক্ষমতার গন্ধ খুঁজে পাচ্ছেন বিজেপি নেতারা। তারা মনে করছেন যে যেহেতু এটা ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন, তাই ধরে নেওয়া যেতে পারে এই আন্দোলন মুসলমানরা করছেন, এবং সেই আন্দোলন যদি হিংসাত্মক হয়ে ওঠে তাহলে এরকম যদি গল্প ছড়িয়ে দেওয়া যায়
যে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এবং শুধু মুর্শিদাবাদের একটা ছোট্ট জায়গা ধুলিয়ানে নয়, সারা রাজ্য জুড়ে এইরকম আক্রান্ত হচ্ছে, এই গল্প যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে হিন্দু মেরুকরণ হবে এবং হিন্দুরা মিলে সামনের ভোটে বিজেপিকে জিতিয়ে দেবেন। এবং সেই জন্যে প্রকাশ্যে এবং তীক্ষ্ণ ভাষায় তারা এই আক্রমণাত্মক কথা বলছেন এবং তারা নাম তুলে, পদবি তুলে, জাত তুলে কথা বলছেন। যেমনটা আপনাদের শোনালাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা, এবং তারা সরাসরি বলছেন আমরা প্রতিরোধ করব, আমরা কে কেন্দ্রীয় মন্ত্রী নয়, আমরা কে বিজেপি নয়, একজন হিন্দু হিসেবে আমি এই কথা বলছি। আমি এক্ষেত্রে দুটো প্রশ্ন তুলতে চাই। একজন মন্ত্রী যখন মন্ত্রী হন তিনি সংবিধানের অধীনে শপথ বাক্য পাঠ করে মন্ত্রী হন। তিনি কি একটা সম্প্রদায়ের হয়ে, ধর্মীয় সম্প্রদায়ের হয়ে অপর একটি ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে এরকম তীব্র উত্তেজনাপূর্ণ কথা বলতে পারেন? যারা কলকাতা টিভি শুনছেন তারা নিশ্চয়ই বিষয়টা বিবেচনা করবেন। কেন্দ্রীয় সরকারের কাছেও নিশ্চয়ই কলকাতা টিভির ক্লিপিংস যায়। আমি তাদের কাছেও অনুরোধ করব আপনারাও ক্ল্যারিফাই করবেন যে কোনো মন্ত্রী আন্ডার ওথ যিনি শপথ বাক্য পাঠ করে রয়েছেন তার পক্ষে আমি হিন্দু, আমি মন্ত্রী হিসেবে বলছি না, হিন্দু হিসেবে বলছি, এই ধরনের কথা বলা যায় কি না, এটা অসাংবিধানিক না সাংবিধানিক, নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার একটা ক্ল্যারিফিকেশন দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে, কি মেরুকরণের কথা আপনি বলছেন? এই জিনিস স্বাধীনতার আগে আপনাদের যারা পূর্বজ, আপনাদের দলের যারা পূর্বপুরুষ তারা এই জিনিস করেছেন, এই জিনিস করবার, এবং মুসলিম সাম্প্রদায়িকতাবাদীরাও করেছেন। শেষ পর্যন্ত কি হয়েছে? আপনারা বাংলা এক রাখতে পেরেছিলেন, তখন বাংলা এক রাখতে পারেননি। সেদিনও মুসলিম প্রধান এবং হিন্দু প্রধান, এই যে বাংলার বিভাগ, সেই বিভাগ আপনাদেরকেও মানতে হয়েছিল। আপনি বাংলার যে বড় মানুষ, আমি বলবো তিনি অনেক বড় শ্রদ্ধেয় মানুষ, একমাত্র হিন্দু মহাসভা করা ছাড়াও তার আরও বহু গুণাবলী রয়েছে যার জন্য বাঙালি গর্ব করতে পারে। আপনারা শ্যামাপ্রসাদের কথা বলেন, শ্যামাপ্রসাদ শেষ পর্যন্ত বিভক্ত বাংলাকেই মেনে নিয়েছিলেন। আপনারা বলেন তার জন্য বাংলার হিন্দুরা বেঁচে গেছে, কিন্তু এটা বলেন না যে বিভক্ত বাংলা ছাড়া সামনে আর কোনো রাস্তা 1946-47 ছিল না। আজকে যদি আপনারা সেই একই রাস্তা নেন, আপনারা যদি হিন্দু মেরুকরণের কাজ করেন, আপনারা করুন, সেটার জন্যই আপনাদের পার্টি আছে, আপনারা মেরুকরণ করবেন, সেটাই আপনাদের কাজ। বঙ্গবাসীকে বুঝতে হবে, বঙ্গবাসীকে ভাবতে হবে যে এর মধ্যে দিয়ে বাংলা কি পাবে। বাংলা কি তাহলে আবার কোথায়, কোন জেলায় কারা বেশি, কোন জেলায় কারা কম, কোন জেলায় কি ধর্ম, এইসবের মধ্যে চলে যাবে? তাহলে কি এই যে বাংলা, যেটা আমরা 75 বছর ধরে আমরা একটা ধর্মনিরপেক্ষ বাংলা হিসেবে পেয়েছি, সেই বাংলার মধ্যে কি আবার ওই ধর্মের নামে আগুন জ্বালানোর কাজটাই হবে? আর আমরা বাঙালিরা সেইটা হা করে চুপ করে বসে দেখব? আজকে কত প্রজন্ম পার হয়ে গেছে, 47 সাল এখন কত পুরনো কথা। যেদিন শিয়ালদা স্টেশনে হাজার হাজার উদ্বাস্তু, লক্ষ লক্ষ প্রকৃতপক্ষে উদ্বাস্তু এসে এখানে সেখানে এই কলকাতার চারপাশে যেখানে ফাঁকা মাঠ পেয়েছে বসে পড়েছে, মাথার ওপরে খোলা আকাশ, কিছু নেই, ঋত্বিক ঘটকের সিনেমায় তার কিছু কিছু ঝলক এখনও দেখা যায়, সেই কথা আমরা ভুলে গেছি। আমরা নতুন প্রজন্ম, আমাদের সেসব কথা মনে নেই, তাই কি বিপদ সামনে আসতে পারে সেটাও আমাদের মনে নেই। আমি বরং সুকান্তবাবুদের আবেদন করব, বিরোধী দল বিরোধিতা করবে, বিরোধিতা না করাটাই অস্বাভাবিক, বিরোধিতা করাটাই স্বাভাবিক। করুন আপনারা বিরোধিতা, কিন্তু এমন বিরোধিতা করবেন না যা তৃণমূলের বিরোধিতার বদলে, মমতা অভিষেকের বিরোধিতার বদলে রাজ্যের বিরোধিতায় পরিণত হয়, বাঙালির বিরোধিতায়, পশ্চিমবঙ্গবাসীর বিরোধিতায় পরিণত হয়। এই কাজটা আপনারা করবেন না দয়া করে। আর যদি তাও করেন, হয়তো তাও করবেন, কারণ এটার জন্যই ওদের এই পার্টি। সেক্ষেত্রে বাঙালি, বঙ্গবাসীকেও
বিকল্প খুঁজতে হবে। তৃণমূলের যারা বিরোধী তাদেরও ভাবতে হবে এই পথে কি বিরোধিতা হবে নাকি অন্য পথ খুঁজতে হবে। সেই জন্যে আজকে একটা সংকটকাল বাঙালির জীবনে, পশ্চিমবঙ্গবাসীর জীবনে। সেই সংকটকালে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী রাস্তা দেখাতে পারলেন না। বাঙালির বুকে ছুরি মারবার কথাই তারা বলছেন। সেক্ষেত্রে বাঙালিকেই নিজের রাস্তা খুঁজে বের করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। একেবারেই। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।